আমরা ভিক্ষা করি, লজ্জায় মাথা নত হয়ে যায়। অকপট স্বীকারোক্তি পাকিস্তানের প্রধানমন্ত্রী। দীর্ঘদিন ধরেই পাকিস্তানের অর্থনৈতিক দুরবস্থার কথা আন্তর্জাতিক মহলে আলোচিত। কখনো বৈদেশিক মুদ্রার ভান্ডার ফুরিয়ে আসা, কখনো মূল্যবৃদ্ধিতে সাধারণ মানুষের নাভিশ্বাস, আবার কখনো আন্তর্জাতিক মুদ্রা তহবিলের কড়া শর্ত। সব মিলিয়ে পাকিস্তানের অর্থনীতি যেন এক দীর্ঘস্থায়ী সংকটের মধ্যেই ঘুরপাক খাচ্ছে। কিন্তু এতদিন পর্যন্ত এই বাস্তবতা স্বীকার করার ক্ষেত্রে পাক নেতৃত্ব ছিল যথেষ্ট সংযত, অনেক সময় আত্মরক্ষামূলকও। আর সেই জায়গাতেই বড়সড় ব্যতিক্রম ঘটালেন পাকিস্তানের বর্তমান প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। সম্প্রতি একটি প্রকাশ্য ভাষণে পাকিস্তানের প্রধানমন্ত্রী যে ভাষায় দেশের আর্থিক অসহায়তার কথা স্বীকার করেছেন, তা শুধু পাকিস্তানের রাজনীতিতেই নয়, গোটা দক্ষিণ এশিয়ার কূটনৈতিক মহলেও তীব্র আলোড়ন ফেলেছে। আমরা ভিক্ষা করি, লজ্জায় মাথা নত হয়ে যায়, এই এক বাক্যই যেন ধরা পড়ে গিয়েছে পাকিস্তানের বর্তমান অর্থনৈতিক অবস্থার নগ্ন বাস্তবতা। শাহবাজ শরীফের বক্তব্যের সবথেকে তাৎপর্যপূর্ণ দিক হলো তার অকপটতা। তিনি সরাসরি মেনে নিয়েছেন যে পাকিস্তান কার্যত বিদেশি আর্থিক সাহায্যের ওপরে সম্পূর্ণ নির্ভরশীল। আন্তর্জাতিক মঞ্চে একের পর এক দেশ এবং আর্থিক সংস্থার দরজায় কড়া নেড়ে চলেছে ইসলামাবাদ। আর সেই প্রক্রিয়ায় দেশের সম্মান যে মারাত্মকভাবে ক্ষুণ্ণ হয়েছে, তাও স্বীকার করতে দ্বিধা করেননি তিনি। শাহবাজ শরীফ বলেন যে ঋণ চাইতে গেলে মাথা নত করতেই হয়। শুধু তাই নয়, ঋণের সঙ্গে জুড়ে থাকে নানা শর্ত, নানা বাধ্যবাধকতা, যা অনেক সময় একটি দেশের আত্মসম্মান এবং নীতিগত অবস্থানের সঙ্গে সরাসরি সংঘর্ষে আসে। তার বক্তব্যে স্পষ্ট, এই শর্তগুলি অনেকটাই পাকিস্তানের পক্ষে মেনে নেওয়া অত্যন্ত কঠিন। তবুও আর কোনো রাস্তা না থাকায় সরকারকে সেই পথেই হাঁটতে হচ্ছে। কি বলছেন শাহবাজ শরীফ, শুনবো। जहाँ पर मैंने बिल्कुल ठोस हक़ाइक़ आपकी खिदमत में अर्ज़ किए हैं, कुछ तल्ख़ हक़ाइक़ भी आपकी खिदमत में अर्ज़ करना चाहता हूँ। और माइंड ना कीजिएगा कि हम एक लाइक वी आर सिटिंग लाइक ए फैमिली है, और हमें बिल्कुल एक साफ़ बात हमें एक दूसरे के साथ करनी चाहिए। इस वक्त सूरत हाल ये है कि तीसरा इशारिया मैं आपको ये बताना चाहता हूँ कि हमारे जो रिज़र्व्स हैं फॉरेन एक्सचेंज के, वो उस वक्त से अगर आप उसका मुकाबला करें तो ऑलमोस्ट डबल हो चुके हैं अल्हम्दुलिल्लाह। लेकिन इसमें दोस्त ममालिक के कर्ज़े शामिल हैं। और मैं आपको किस तरह ये बात बताऊं कि किस तरीके से हमने उन दोस्त ममालिक को जाकर कर्ज़े लेने के लिए उनके दरख्वास्तें दी, और उन दोस्त ममालिक ने हमें मायूस नहीं किया। लेकिन आप जानते हैं कि जो कर्ज़ लेने जाता है उसका सर झुका हुआ होता है, और फिर उसके बाद जो ऑब्लिगेशंस आती हैं वो आपको उसका अच्छी तरह इल्म है। मैं यहाँ पर बग़ैर किसी लगी लपटी के आपको बताना चाहता हूँ कि मैं भी और ख़ामोशी के साथ फील्ड मार्शल हम कई ममालिक में गए और उनसे कहा कि IMF का प्रोग्राम है, ये हमारा एक्सटर्नल गैप है, आप इतने बिलियन डॉलर्स दे दें, आप इतने बिलियन डॉलर्स दे दें। मैं उन ममालिक का, उन दोस्त ममालिक का बेहद शुक्रगुज़ार हूँ कि जिन्होंने हमारी पजीराई की। लेकिन आप जानते हैं कि जब कोई किसी से मांगने जाता है तो अपने इज़्ज़त नफ्स के ऊपर वो उसकी कीमत उसको चुकानी पड़ती है, कॉम्प्रोमाइज़ करना पड़ता है। और फिर बाद में कोई ऐसा कहीं से ख्वाहिश आ जाए तो उस ख्वाहिश को वो कितनी भी वो उसको इम्प्लीमेंट करने का कोई जवाज़ ना हो, आप उसका बोझ लेते हैं। तो मैं समझता हूँ कि ये वो हालात हैं जिनसे हम गुजरे। পাকিস্তানের অর্থনৈতিক সংকটের কেন্দ্রে রয়েছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল বা IMF। সাম্প্রতিক বছরগুলিতে একাধিকবার IMF এর দ্বারস্থ হয়েছে ইসলামাবাদ। প্রতিবারই কিছু আর্থিক স্বস্তি মিললেও তার বিনিময়ে মানতে হয়েছে কঠোর সংস্কারমূলক শর্ত। IMF এর নির্দেশে পাকিস্তান সরকারকে জ্বালানি এবং বিদ্যুতের দাম বাড়াতে হয়েছে, ভর্তুকি কমাতে হয়েছে এবং সাধারণ মানুষের উপরে করের বোঝা বাড়াতে হয়েছে। এর সরাসরি প্রভাব পড়েছে জনজীবনে। নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের আকাশ ছোঁয়া দাম হয়েছে, মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে, আর বেকারত্ব বেড়েই চলেছে। বিশেষজ্ঞদের মতে IMF কার্যত পাকিস্তানের অর্থনৈতিক নীতি নির্ধারণে হস্তক্ষেপ করছে। বাজেট থেকে শুরু করে সামাজিক খাতে ব্যয়, সবকিছুতেই IMF এর শর্ত মানতে বাধ্য হচ্ছে সরকার। আর এর ফলে পাকিস্তানের অর্থনৈতিক সার্বভৌমত্ব প্রশ্নের মুখে পড়েছে।
পাকিস্তানের বৈদেশিক ঋণের তালিকায় শুধু IMF বা বিশ্ব ব্যাংক নয়, রয়েছে চীন এবং সৌদি আরবের মতো বন্ধু রাষ্ট্র। বিশেষ করে চীন পাকিস্তান অর্থনৈতিক করিডর বা CPEC প্রকল্পের আওতায় বিপুল অঙ্কের ঋণ নিয়েছে ইসলামাবাদ। প্রথম দিকে এই প্রকল্পকে পাকিস্তানের অর্থনৈতিক পুনর্জাগরণের চাবিকাঠি হিসেবে তুলে ধরা হলেও বাস্তবে সেই ঋণের বোঝা আজ দেশের অর্থনীতিকে আরও চাপে ফেলেছে। চীনের ঋণের শর্ত নিয়ে স্বচ্ছতার অভাব রয়েছে বলে অভিযোগ করেছে বহু অর্থনীতিবিদ। আর অন্যদিকে সৌদি আরবের থেকেও একাধিকবার তেল এবং নগদ সহায়তা পেয়েছে পাকিস্তান। তবে এই সহায়তার পিছনেও রয়েছে কূটনৈতিক প্রত্যাশা। বিশেষজ্ঞদের মতে যে এই আর্থিক নির্ভরতা পাকিস্তানের পররাষ্ট্রনীতিকে ক্রমশ সীমাবদ্ধ করে দিচ্ছে। উপলব্ধ তথ্য অনুযায়ী 2025 সালের ডিসেম্বরের মধ্যে পাকিস্তানের মোট বিদেশি ঋণের পরিমাণ প্রায় 52.36 বিলিয়ন US ডলারে পৌঁছতে পারে। আর এই বিপুল ঋণের সুদ পরিশোধ করতেই দেশের রাজস্বের একটি বড় অংশ ব্যয় হয়ে যাচ্ছে। আর এর ফলে শিক্ষা, স্বাস্থ্য, সামাজিক সুরক্ষা এই খাতগুলিতে বরাদ্দ কমছে। দীর্ঘমেয়াদে এর প্রভাব ভয়াবহ হতে পারে বলেই আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। একটি দেশের ভবিষ্যৎ প্রজন্ম যখন পর্যাপ্ত শিক্ষা এবং স্বাস্থ্য পরিষেবা থেকে বঞ্চিত হয়, তখন সেই দেশের উন্নয়ন কার্যত থমকে যায়। পাকিস্তানের অর্থনৈতিক সংকটের শুধুমাত্র বৈদেশিক ঋণের দৃষ্টিকোণ থেকে দেখলে ছবিটা অসম্পূর্ণ থেকে যাবে। দেশের আভ্যন্তরীণ রাজনৈতিক অস্থিরতা, দুর্নীতি, নীতিগত অস্থিরতা এবং সেনাবাহিনীর অতিরিক্ত প্রভাব সব মিলিয়ে এই পরিস্থিতির জন্ম। পাকিস্তানে বারবার সরকার বদলেছে, কিন্তু অর্থনৈতিক সংস্কারে ধারাবাহিকতা আসেনি। প্রতিটি সরকারই আগের সরকারের দায় চাপিয়েছে, কিন্তু কাঠামোগত সমস্যার সমাধান করেনি। এই সুযোগ নিয়েছে শক্তিশালী সামরিক প্রতিষ্ঠান, যারা বাজেটের বড় অংশ নিজেদের জন্য বরাদ্দ রাখতে পেরেছে, অথচ অর্থনৈতিক দায়ভার বহন করতে হয়নি। এই গোটা সংকটের সবথেকে বড় ভুক্তভোগী পাকিস্তানের সাধারণ মানুষ। খাদ্যদ্রব্যের মূল্য বৃদ্ধি, বিদ্যুৎ এবং গ্যাসের বিল বৃদ্ধি, কর্মসংস্থানের অভাব সব মিলিয়ে মধ্যবিত্ত এবং নিম্নবিত্ত শ্রেণী কার্যত বিপর্যস্ত। শাহবাজ শরীফের বক্তব্যে আবেগের ছোঁয়া থাকলেও সাধারণ মানুষের কাছে প্রশ্ন, এই স্বীকারোক্তির পর সমাধান কি? শুধু লজ্জার কথা বললে তো সমস্যার সমাধান হয় না। বিশ্লেষকদের একাংশ মনে করছেন শাহবাজ শরীফের এই বক্তব্য আসলে এক ধরনের অসহায় স্বীকারোক্তি। পাকিস্তান এমন এক জায়গায় পৌঁছেছে যেখানে অর্থনৈতিক বাঁচানোর জন্য তাকে বারবার সার্বভৌমত্বের সঙ্গে আপোষ করতে হচ্ছে। একটি রাষ্ট্র যখন নিজের অর্থনীতি উপর নিয়ন্ত্রণ হারায়, তখন তার রাজনৈতিক স্বাধীনতাও প্রশ্নের মুখে পড়ে। সঙ্গে রাখুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে। লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।